আজকের এই চর্চার ত্রৈমাসিক সাহিত্য সভায় আমি আমন্ত্রিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। আমার মতন একজন অপণ্ডিত অগবেষক মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য আমি সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করছি অধ্যাপক দেবাশিস চক্রবর্তী এবং তার পুত্র স্নেহাশিস আমার প্রিয় চন্দনের কাছে। কতগুলো অসুবিধে তো থাকেই, শারীরিক অসুবিধা তার মধ্যে দেখা দিয়েছে, আর সবচেয়ে স্মৃতি খুব বিশ্বাসঘাতকতা করছে। মনে রাখতে পারি না স্থান কাল পাত্র নাম, তবুও আমন্ত্রণকে উপেক্ষা করতে পারিনি। আমাকে অধ্যাপক দেবাশিস চক্রবর্তী বলেছিলেন উনি জাহ্নবী কুমার চক্রবর্তী সম্পর্কে কিছু বলতে, আর ওনার শাক্ত পদাবলী ও শক্তি সাধনা যে বিখ্যাত বই যার কথা স্নেহাশিস উল্লেখ করেছেন সেটি সম্পর্কে একটু আলোচনা করতে। আজকের এখানে অনেক গুণী মানুষ আছেন এবং পূর্ণিমা সম্মেলনের তারা অনেকেই সদস্য। তাদের কাছে আমি মার্জনা চেয়ে কিছু বলছি, নিজ গুণে তারা আমাকে মার্জনা করবেন যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। প্রথমত আমি জাহ্নবী কুমার চক্রবর্তী সম্পর্কে ব্যক্তিগত দিকটা একটু বলে নিই। আমরা যখন স্কুলে পড়তাম তখন দেখতাম কিশোর কল্যাণের যে এখন পার্কটি আছে সেটা নিচু ছিল, জায়গাটা নিচু মাঠ ছিল, পাশ দিয়ে আলের মতন ধরে আদিগঙ্গা বা টালিনালার পাশ দিয়ে রাস্তা ছিল। প্রায় দেখতাম একজন শীর্ণকায় মানুষ, ধুতি ঢোলা হাতার পাঞ্জাবি, বিদ্যাসাগরী চটি এবং কাঁধে একটি চাদর নিয়ে সরু চশমা ফ্রেমের যাচ্ছেন। দূর থেকে দেখতাম, শুনতাম উনি অধ্যাপক জাহ্নবী কুমার চক্রবর্তী, খুব বিখ্যাত হলো বাংলা ভাষা সাহিত্যে। কাছে যাওয়ার সাহস বা সুযোগ কোনোটাই হয়নি। কিন্তু যখন বিদ্যাশিক্ষা মোটামুটিভাবে শেষ করলাম, সাহিত্যের প্রতি অনুরাগ গড়ে উঠেছিল। যদি আমি পরবর্তীকালে সাহিত্যের লোক ছিলাম না, একেবারেই বিপরীত ধারার লোক ছিলাম, তখন গড়িয়া পূর্ণিমা সম্মেলনী এর আগে জানতাম যে চলছে। বিশেষ করে বড়দাপ্রসাদ স্কুলের মাস্টারমশাইরা, এ অঞ্চলের কিছু প্রবীণ ব্যক্তি, অধ্যাপক জাহ্নবী কুমার চক্রবর্তী, চুনিলাল দাশগুপ্ত, আমার বাংলা ভাষা সাহিত্যের যিনি অনুপ্রেরণা জুগিয়েছিলেন সে অধ্যাপক আশুতোষ রায়, এর সাথে যুক্ত ছিলেন। আমি যোগ দিতাম অনুষ্ঠানগুলোতে, খুব ভালো লাগতো। খুব বিখ্যাত মানুষেরা আসতেন, পণ্ডিত মানুষেরা আসতেন, ঘরোয়া অনুষ্ঠান হতো, কারোর বাড়িতে আমন্ত্রণ জানানো হতো, এবং প্রতি মাসের পূর্ণিমার কাছাকাছি কোনো রবিবার দেখে। ওই জন্যই হয়তো তার নাম ছিল পূর্ণিমা সম্মিলনী, কেন তখন এদিকে কিন্তু বিদ্যুতের আলো ছিল না। পূর্ণিমার কাছাকাছি জ্যোৎস্নায় যেতে আসতে সুবিধে হতো বোধ হয়, সেই উপলক্ষেই এই নাম হয়েছিল পূর্ণিমা সম্মিলনী, গড়িয়া পূর্ণিমা সম্মিলনী। আমি যোগ দিলাম। আমার এক তখন যুগ্ম সম্পাদক থাকতেন, সেই সময় সম্পাদক ছিলেন কার্তিক দেবনাথ, আমাদেরই বন্ধু, আর এক বন্ধু। কিন্তু সে বন্ধু যেতেন না। কার্তিক দেবনাথ নিরলস পরিশ্রম করেছেন। আমি যোগ দিতাম। 1968 সাল একদিন জাহ্নবীবাবু ডেকে বললেন যে রনেন, তুমি কার্তিকের সহযোগী সম্পাদক হবে, তোমরা যুগ্ম সম্পাদক হবে। কাকাবাবু বলে ডাকতাম, এবং কাকাবাবু আমার কি যোগ্যতা আছে? বলে যোগ্যতা অযোগ্যতা দেখার তুমি লোক নও, আমি জানি কাকে দিয়ে কী হবে। 68 সাল থেকে পূর্ণিমার সঙ্গে যুক্ত হলাম। মাঝখানে চাকরি সূত্রে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যোগাযোগটা। কিন্তু আজকের খুব দুঃখের সাথে বলি, যখন 25 বছরের উৎসব হলো, মানে রৌপ্য জয়ন্তী, রজত জয়ন্তী যেটাকে বলা হয়, বিবেক ভারতীর পাশের মাঠে ছিলাম, সেখানে সবই করেছি। তার কদিন পরে আমি অফিসে যাচ্ছি, যখন অতি কষ্টে কাঁপছে, তখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কাঁপতে কাঁপতে রাস্তা পার হতে যাচ্ছেন, পারছেন না, যদিও তখন এত গাড়ি ঘোড়া গড়িয়াতে ছিল না, রাস্তাও সরু ছিল। তা আমি তাড়াতাড়ি হাত ধরে, আমরা কোথায় যাবেন? বলে আমি দেখো না ব্যাংকে যাব, 25 বছর হয়ে গেল হিসেব নিকেশের কেউ কিছু করছে না, আমাকে ব্যাংকে যেতে হচ্ছে। আমি হাত ধরে নিয়ে গেলাম, আস্তে আস্তে রাস্তা পার করে দিলাম ব্যাংক পর্যন্ত।
তখন ওই ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক ছিল গড়িয়া, সেইটা, যেটা বর্তমানে ইন্ডিয়ান ব্যাংক হয়েছে। তখন ও জানো রনেন, আমি মরে গেলে পূর্ণিমার সামনে উঠে যাবে। আরে কাকাবু, তাহলে একটা কথা আমি আপনাকে বলি, আমি দায়িত্ব নেব, আপনি চিন্তা করবেন না। আবার পূর্ণিমার সাথে যুক্ত হলাম, বিভিন্ন অনুষ্ঠানে যেতাম আসতাম। তারপর উনি প্রয়াত হলেন। প্রয়াত হওয়ার পরে কে হবেন, যিনি হবার কথা অধ্যাপক আশুতোষ রায়, তিনি তখন কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক। তখন ডক্টর মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে করা হলো সভাপতি, এবং উনি থাকতেন সল্টলেকে। যোগাযোগ যাতায়াতের অসুবিধে, মানে ধারাবাহিকতা ছেদ পড়ছে। এই সময় তারাপদ পাল, উনি একজন গুণী মানুষ, ওনাকে সম্পাদক করা হলো, আমাকে করা হলো ট্রেজারার, কোষাধ্যক্ষ। যদিও পূর্ণিমা সেনের কোষ বলে কিছু থাকে না, এটা আপনারা জানেন যে আমরা যখন বার্ষিক অনুষ্ঠান করি তখন সদস্যদের থেকে চাঁদা নিই, যেটুকু দরকার, আমি বলতাম মাধু করি, যেটুকু দরকার সেটুকু আমরা নিতাম, অনুষ্ঠান হয়ে যেত। আর প্রতি মাসে যে মাসিক অনুষ্ঠানটি হতো সেটা যিনি আমন্ত্রণ করতেন তিনি তার খরচ, তার জলখাবার, অনুষ্ঠান, চেয়ার ভাড়া, মাইক, প্যান্ডেল ইত্যাদি তিনি বহন করতেন। এটাই চলে আসছিল প্রথাগতভাবে। যাই হোক, ট্রেজারার হলাম, তারাপদদা হলেন সম্পাদক। কিন্তু বছর তিনেক তারাপদদা ছিলেন সম্পাদক, কিন্তু দেখা গেল শেষ দিক দিয়ে উনিও আসতেন না, মিটিং ডাকতেন না, সভা হতো না, একটা ছেদ পড়ে গেল। তখন দিলীপ দেমশাই, মাস্টারমশাই, তিনি সহসভাপতি ছিলেন। তিনি আমাকে ডাকলেন, ডেকে বললেন, এভাবে তো চলে না, তুই দায়িত্ব নে। সম্পাদক হলাম 1995 সালে। আমাকে সম্পাদক, এবং তারাপদ এবং আমি একক সম্পাদক। তার আগে যুগ্ম সম্পাদক ছিল পূর্ণিমার সঙ্গে, আমরা এরকম এককভাবে সম্পাদনের কাজ শুরু করলাম। এবং সত্যি বলতে কি, আবার পূর্ণিমার সঙ্গে যেন পূর্ব গরিমায় আস্তে আস্তে ফিরে আসলো। অনেক পুরনো লোকেরা প্রয়াত হলেন, অসুস্থ হলেন, চলে গেলেন। আবার নতুন নতুন জ্ঞানীগুণী মানুষের এখানে সমাবেশ হলো। পূর্ণিমা সম্মেলনী বেশ সুন্দরভাবে এগিয়ে চলতে লাগলো। সেই পূর্ণিমার চাঁদের আলোয় আমরা প্রতি বছর অনুষ্ঠান করতাম পুজোর আগে, গুণীজন সম্বর্ধনা, এবং একজনকে নবীন কোনো বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, চিত্রকরদের আমরা পুরস্কৃত করতাম। এই চলে আসছিল। এবং সত্যি কথা বলতে কি, তখন বছরে 14টা-15টা আমন্ত্রণ পেতাম। 12 মাসে 12টা করার কথা করতে পারতাম না, বাদ দিতে হতো। কিন্তু দুর্ভাগ্য, আমাদের এই করোনা মহামারী আমাদের পূর্ণিমা সম্মেলনের একদম যাকে বলে কোমর ভেঙে দিল। 1920 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা সুন্দরভাবে করেছি অনুষ্ঠান। এই কমলেশবাবুর বাড়িতেই শেষ অনুষ্ঠান হয়েছিল ভাষার উপরে, বাংলা ভাষা। হ্যাঁ, তারপরে মার্চ থেকে বন্ধ হয়ে গেল। তারপর আস্তে 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 যারা সেই সময় যারা পুরনো মানুষ ছিলেন, কেউ প্রয়াত হলেন, কেউ দীর্ঘস্থায়ী অসুস্থতায় পড়লেন। পূর্ণিমা সম্মেলনী এখন যাকে বলে নাম কেউ আসতে টিকে আছে। হয়তো বছরে একটা দুটো অনুষ্ঠান হয় কি হয় না, কেউ ডাকলে হয়। এবং সত্যি কথা বলতে কি, এখন অনেকে ডাকেনও না, যাদের বাড়িতে হতো তারাও ডাকেন না। তবে পূর্ণিমা সম্মেলনী কিন্তু এখনও মৃত্যু হয়নি। তবে আমি যাকে হলো সে কোমা অবস্থায় আছে, জানি না তাকে আবার স্বাভাবিক অবস্থা আমরা ফিরিয়ে আনতে পারবো কি না। যদি পারি সেটা আমাদের একটা বিরাট প্রাপ্তি হবে। এটা আমি ওনার ব্যক্তিগত দিকটা বললাম। তবে আমি একটি শেষ কথা বলি ওনার সম্পর্কে। আমি খুব কাশি হচ্ছিল, প্রচণ্ড, কমছে না। উনি তখন খুব অসুস্থ, প্রায় শেষ অবস্থা ওনার। আমার স্ত্রী গেছেন দেখতে। আমার স্ত্রীকে উনি খুব ভালোবাসতেন, কেন আমার স্ত্রীর যে মামা, আমার মামা শ্বশুর, ওনার বন্ধু ছিলেন। দেখতে গিয়ে ওর মধ্যে উনি বলছেন, পুষ্প, রনেনের খুব কাশি দেখলাম, রনেন এসেছিল, খুব কাশি দেখলাম। আমি যে একটা কাশির ওষুধ খাই, ওটাকে দিতে বলো, খাইয়ে, এই ওষুধটা দিও, ডাক্তার থেকে কিনে এনে খাইও। আমি ভুলব না সব মানুষের কথা। অসাধারণ, কোনো দিন রাখতে দেখিনি, কোনো দিন ওনাকে সুর চড়িয়ে কথা বলতে দেখিনি। ধীর স্থির শান্তভাবে কথা বলেছেন, বক্তৃতা দিয়েছেন। আমার সাথে একটু অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা হয়েছিল, গিয়েছিলাম, উনিও ছিলেন। কথা প্রসঙ্গে
জাহ্নবী কুমার চক্রবর্তীর কথা উঠল। উনি ওনার ছাত্র ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়। বললেন, হ্যাঁ দেখুন, আমি মৃত্যু সংবাদ পেয়েছি, খবরের কাগজে দেখেছি, টিভিতেও দেখেছি, কিন্তু আমার দুর্ভাগ্য আমি যেতে পারিনি আজ পর্যন্ত। ওই রকম ঋষিতুল্য মানুষ হয় না। সত্যি ঋষিতুল্য মানুষ ছিলেন। ওকে সাধু বললে কম বলা হয়। সংসারে থেকে উনি একজন সাধক ছিলেন, এটা অস্বীকার করতে পারবো না। অন্তত আমি এটা উপলব্ধি করেছি। আমাকে ওনার প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমি একটু পরবর্তী পর্যায়ে আলোচনা করছি। পরবর্তী পর্যায়ে যেটা শাক্ত পদাবলী ও শক্তি সাধনা, ওনার যে একটা বিখ্যাত বই আছে, গবেষণামূলক গ্রন্থ, সেইটা প্রথম প্রকাশ হয়েছিল 2রা চৈত্র 1363 সালে। আর 7ম সংস্করণ বেরিয়েছিল নববর্ষ 1400 সাল বাংলায় 1393। তারপরে সংস্কার আর হয়নি, দুবার পুনর্মুদ্রণ হয়েছে। শেষ মুদ্রণটা বোধহয় 2013 সালে এটার মুদ্রণ হয়েছে। এটা ভূমিকাতেই শশীভূষণ দাশগুপ্ত লিখেছিলেন, আরেক বিখ্যাত গবেষক অধ্যাপক, যারও শাক্ত পদাবলীর উপর লেখা আছে। শশীভূষণ দাশগুপ্ত একটি জায়গায় লিখেছেন যে শাক্ত সাধনা সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা থাকলে শাক্ত সাহিত্য সম্বন্ধে স্পষ্ট ধারণা হয় না। অর্থাৎ আমি যে শাক্ত সাহিত্য লিখছি, আমার শক্তি সাধনা সম্পর্কে জ্ঞান থাকতে হবে কিছু। নিশ্চয়ই জাহ্নবীবাবু ছিল, জাহ্নবী কুমার চক্রবর্তী সেই জ্ঞান ছিল, নাহলে বিশাল বই, বিশাল গবেষণা উনি কী করে লিখলেন, এটা একটা অবাক লাগে ভাবতে। আমাদের দেশে প্রাচীনকাল থেকে কিন্তু মাতৃপূজার প্রচলন ছিল। সিন্ধু সভ্যতায় আমরা মাতৃমূর্তি বা শিলমোহর পাই, দেখতে পাই। পরবর্তী বৈদিক যুগ, যদিও সেখানে পুরুষতান্ত্রিক যুগ ছিল সেটা, কিন্তু সেখানেও কিছু কিছু নারী শক্তির পূজা হতো, তবে তারা সহায়ক দেবী হিসেবে, যেমন সরস্বতী দেবী, কিন্তু কারোর কন্যা, কারোর সে চণ্ডী। পরবর্তীকালে পুরাণে চণ্ডী পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, কালিকা পুরাণ এসবের মধ্যে আলোচনা হতো। এবং ঋগ্বেদে দেবী সূক্ত আর সামবেদে সূক্ত ছিল, সেগুলো চণ্ডীপাঠের আগে নাকি পাঠ করার রীতি আছে। অর্থাৎ বেদের যুগেও এই যে দেবী পূজা, দেবী অর্চনা, মাতৃ আরাধনার এর প্রচলনটা ছিল। কিন্তু আমাদের বাংলা সাহিত্যের দিকে দেখতে গেলে একটু পিছিয়ে যেতে হয়। বাংলা সাহিত্যের প্রথম হলো চর্যাপদ দিয়ে শুরু। আমরা যেটা দেখি সান্ধ্য ভাষা বলা হতো, সেই চর্যাপদ 1000 বছর পেরিয়ে গেছে তার অস্তিত্ব। যারা পণ্ডিতরা বলছেন যে 1000 বছর আগে বাংলা ভাষার উদ্ভব, এইটা চর্যাপদ থেকে হয়েছিল। তার পরবর্তীকালে এলো শ্রীকৃষ্ণ কীর্তন, অনন্ত গুরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, যেটা পাওয়া গেল বাঁকুড়ার এক গোয়াল ঘরে। পণ্ডিত বসন্তরঞ্জন রায় মহাশয় এটা উদ্ধার করেছিলেন। তারপরে এলো পদাবলী সাহিত্য। পদাবলী সাহিত্যের প্রধান দুটো ভাগ, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী। বৈষ্ণব পদাবলীর বাংলা সাহিত্যে আসলো এবং পদাবলী কথাটি সম্ভবত প্রচলন করেন কবি জয়দেব। সেই সময় থেকে পদাবলী কথাটির সূত্রপাত হয়। বৈষ্ণব পদাবলী খুব সমৃদ্ধ সাহিত্য হিসেবে গড়ে উঠেছিল, অনেক বড় বড় পদকর্তা ছিলেন এর সঙ্গে যুক্ত। বৈষ্ণব পদাবলীর পর এলো শাক্ত পদাবলী। শক্তি মাতৃ সাধনা নিয়ে যে পদাবলী সাহিত্য গড়ে উঠল, সেটা হচ্ছে শাক্ত পদাবলী। আমরা তার বিবর্তন পেয়েছি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো শাক্ত পদাবলী কিন্তু অষ্টাদশ শতাব্দী থেকে দেখা গেল শাক্ত পদাবলীর সময়কাল শুরু হলো। এর কারণ কি? প্রথম কথা হলো বৈষ্ণব পদাবলী এমন প্রভাব ফেলেছিল বাংলা ভাষা, দেশের সাহিত্যে বলুন, মানুষের মনে। তারপরে চৈতন্যদেব আবির্ভাব ঘটল, আরও একটা ব্যাপকতা লাভ করলো মানুষের মধ্যে। অর্থাৎ বৈষ্ণব পদাবলী শাক্ত পদাবলীকে ঢেকে দিল। তখনও শাক্ত পদাবলী তার বিস্তার লাভ করতে পারেনি। এছাড়া আরও দ্বিতীয় যে কারণ, সেটা হচ্ছে এই যে শক্তি সাধনাটা ছিল গোপন সাধনা। গোপন সাধনা, তন্ত্র সাধনা, যেটা
আমরা সে পুরাণেও পাচ্ছি। তন্ত্র সাধনা, শক্তি সাধনা এগুলো গোপনে হতো, তারও নানা ভাগ ছিল। আপনারা নিশ্চয়ই জানেন তার মধ্যে বীরাচার, বামাচার, পশ্চাচার এইরকম নানা ধরনের আছে, এবং সেগুলো সবই গোপনে হতো। এবং যারা সাধনা করতেন তারা সেগুলো গোপন রাখতেন, খুব তাদের খুব নিকটতম শিষ্য বা লোকের মধ্যে সেগুলোকে তারা প্রচার করতেন। আপনারা যদি তন্ত্রাভিলাষী সাধুসঙ্গ পড়ে থাকেন, প্রমোদ কুমার লেখা, দেখবেন তার মধ্যে এই ধরনের অনেক কিছু আছে কথা। আর একটু বলছিলাম বিমল ভৌমিকের লেখা তিব্বতের শেষ যাত্রী, তার মধ্যে এইসব তারা তিব্বত থেকে যেগুলো এসেছিল আমাদের দেশে, তারা ধারণা, তন্ত্র, নীল তারা, উগ্রতারা, নীল সরস্বতী, বজ্রযান পদ্ধা, এগুলো আমাদের আস্তে আস্তে তন্ত্রের মধ্যে দিয়ে প্রবেশ করলো আমাদের বাংলাদেশে। আপনারা সবাই জানেন যে তারাপীঠের যে তারা, যেটা হচ্ছে শক্তি সাধনার কেন্দ্র, তার ছিলেন বশিষ্ঠ মুনি। তিনি চীন থেকে এই তারা তান্ত্রিক পুজো শিখে এসে এখানে প্রচলন করেছিলেন। এবং দেখবেন কালিকার যে পুজোর ফুল দেওয়া হয়, জবা ফুল, তার ইংরেজি বলে চায়না রোজ। ওইটা নাকি চীন দেশ থেকে এসেছিল এটা আমাদের দেশে, চায়না রোজ বা জবা আমরা যেটাকে বলি, রক্ত জবা। তারপর তো নানা রকম বিবর্তন হয়েছে। যাই হোক, এখন শাক্ত পদাবলীকেও নানা রকম ভাগ করা হলো, ভাগ হয়েছে। প্রথম হচ্ছে মালসী, তারপরে প্রসাদী সঙ্গীত, শ্যামা সঙ্গীত, শাক্ত পদাবলী, তারপরে আগমনী, বিজয়া, এগুলো আমরা দেখতে পাই এর মধ্যে শক্তি সাধনা মধ্যে। এবং পরবর্তীকালে দেখা গেল এই বাঙালি খুব মাতৃপূজক হয়ে গেল, অর্থাৎ বাঙালি, বেশিরভাগ বাঙালি কালী সাধক বা মাতৃসাধক। এটা কিন্তু আমরা দেখতে পাই, এখনও দেখতে পাই। বাঙালি যেখানে গেছে সেখানে কালী মন্দির করেছে, কালী পুজো করেছে। এটা একটা বাঙালি সম্পর্কে প্রবাদ আছে বা কথা আছে। এই মালসী প্রথম এই পদ রচনা করেছিলেন ভূকৈলাসের রাজা জয়নারায়ণ ঘোষাল মশাই। জানেন ভূকৈলাস খিদিরপুর, ওখানে তার বিশাল রাজবাড়ি, এই বাড়ি ছিল, এখন ধসে পড়ছে। মন্দির আছে, শিব মন্দির, বিশাল দিঘি। রাজা ছিলেন উনি, এবং ইংরেজদের সাথে লবণ ব্যবসা করে উনি বিশাল সম্পত্তি করেছিলেন। ইনি কিন্তু এই মালসী পদ রচনা করেন। এটাকে মালসী রাগ বলা হতো, মালসী রাগ বলা হতো। এটা বলা একটা রাগ, এটা সন্ধ্যাবেলায় গাওয়া হয়। অর্থাৎ দেখবেন, হ্যাঁ, মালসী দন্ত ছয় দীর্ঘিকার, মালসীর তো রাগ আছে, এটা ইসের দা, কিন্তু মালসী রাগ। কিন্তু পরবর্তীকালে সঙ্গীত গবেষকরা বলছে এটা উচ্চ শ্রেণীর কোনো রাগ নয়, এটা যেমন জারি গান, ভাটি গান, ভাটিয়ালি গান, এরকম একটি লোকগীতি। তারপরে প্রসাদী সঙ্গীত, এটা আপনারা জানেন, রামপ্রসাদ সঙ্গীত রচনা করেছেন, সুর দিয়েছেন, অসাধারণ সে গান। এখনও বাঙালির, বিশেষ করে এই পান্নালাল ভট্টাচার্যের যারা গান শুনেছেন সেই সময় 50, 60, 70-এর দশকে, তারা সে ভুলতে পারবেন না সেই গানগুলো। তারপরে সাধক কমলাকান্ত বর্ধমানের, উনি একজন কালী সাধক ছিলেন, অসংখ্য সুর রচনা করেছিলেন। আচ্ছা, তারপর হচ্ছে আগমনী, বিজয়া। এর মধ্যে আরও অনেক সঙ্গীতজ্ঞ ছিলেন, সঙ্গীতজ্ঞ আছেন। তার মধ্যে একজন বিখ্যাত পরবর্তী যুগের একজন গায়ক হচ্ছেন ভবা পাগলা, নাম শুনেছেন নিশ্চয়ই। ভবা পাগলারও কিন্তু অনেক গান আছে। আমি মানে খুব আশ্চর্য লাগছে বলে এখানে আপনাকে বলছি যে জানিমগঞ্জ চক্রবর্তীর বইটিতে কিন্তু ভবা পাগলা এবং কাজী নজরুল ইসলামের নাম নেই পদকর্তা হিসেবে। উনি অনেক দিয়েছেন, খ্যাত অখ্যাত, ছোটোখাটো, বড়, রাজা, জমিদার, দেওয়ান, অনেকের নাম দিয়েছেন, কিন্তু কাজী নজরুল ইসলাম কিন্তু একজন অসাধারণ শ্যামাসঙ্গীত রচনা করেছিলেন। কিন্তু ওই দুটো নাম উল্লেখ করা হয়নি, যাই হোক আমি সেটা উল্লেখ করলাম আপনাদের। আচ্ছা, এইবার বৌদ্ধ, যেটা আমি বলছিলাম, বৌদ্ধ সাধনা, বৌদ্ধ ধর্ম কিন্তু আস্তে আস্তে ভাগ হয়ে যায়। একটা হলো হীনযান সম্প্রদায়,
মহাযান সম্প্রদায়। মহাযান সম্প্রদায়ের মধ্যে বুদ্ধদেব জীবিত থাকার শেষ দিকেই নারী জাতির অর্থাৎ নারীদের অনুপ্রবেশ ঘটে, তারা সন্ন্যাসিনী হন। তারপর এবং পরে দেখা গেল যে নারীরা গভীরভাবে এই মহাযান সম্প্রদায়ের মধ্যে তারা ঢুকে পড়েন এবং আস্তে আস্তে কিছু অবক্ষয় বিবর্তনের পর দেখা দেয় এবং সেখানেও তারা এই তন্ত্র সাধনার মাঝে এই যে দেহ সাধনা ইত্যাদি ইত্যাদি করতেন, অবক্ষয় দেখা দিল। তারপরে বজ্রযান যেটা বললাম, এগুলো বজ্রযোগিনী, ঢাকার বিখ্যাত বজ্রযোগিনী গ্রাম বজ্রযোগিনী ছিল, যেখানে দীপঙ্কর অতীত শ্রীজ্ঞান জন্মগ্রহণ করেছিলেন। সে বজ্রযানও একটা প্রথা বা দিক হয়ে গেল বৌদ্ধ সমাজের। কেমন এছাড়া আমরা মঙ্গল কাব্যেও কিন্তু মাতৃপূজার দেখতে পাই। চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, ধরমঙ্গল, অন্নদামঙ্গল। চণ্ডীমঙ্গল হচ্ছে পৌরাণিক চণ্ডীর কথা, মনসামঙ্গল সেটা লৌকিক দেবী মনসা, যেটা আগে প্রচলন ছিল না, কিন্তু মনসার আমরা স্থানীয় দেবী হিসেবে তাকে পাই। শীতলা দেবী, সেও মাতৃসাধক। শীতলা মঙ্গল বলে কোনো কাব্য এখনও শুনিনি আজ পর্যন্ত। অন্নদামঙ্গল, অন্নদা অর্থাৎ দুর্গাকে নিয়ে, অন্নপূর্ণাকে নিয়ে যে পদ, সেগুলো অন্য হয়েছিল, সেগুলো এই শক্তি ভাবনার মধ্যে আমাদের ঢুকেছিল, আমরা এগুলো জানি। আচ্ছা, এবারে আমি একটু কয়েকজন মাতৃসাধক ও ভক্ত কবির কথা উল্লেখ করছি, যেটা আমি আগেও বলেছি। হালিশহরের রামপ্রসাদ সেন, এখনও রামপ্রসাদের ভিটা আছেন, আমরা হয়তো কেউ গেছেন কিনা জানি না। বর্ধমানের কমলাকান্ত ভট্টাচার্য, সাধক কমলাকান্ত, যিনি বিখ্যাত ছিলেন। উত্তর পূর্ববঙ্গের গোবিন্দ চৌধুরী গীতিকার ছিলেন। হুগলির নীলাম্বর মুখোপাধ্যায়, বালির রামলাল দাশগুপ্ত, তারপরে ভবা পাগলার কথা আমি আগেই উল্লেখ করলাম। এরা অসংখ্য সঙ্গীত রচনা করেছেন এবং সুর দিয়েছেন, গান করেছেন, এবং এক একটা ঢং, তাদের গানেরগুলো এক একটা সুন্দর দিক ফুটে উঠেছে শ্যামা সঙ্গীতের। এবার রাজা মহারাজের কথা বলি, ওনার বইতেই আছে। মহারাজা কৃষ্ণচন্দ্র একজন কালী সাধক এবং সঙ্গীত রচনা করেছেন, শাক্তপদাবলী। তার প্রথম রানীর প্রথম সন্তান যে শিবচন্দ্র, মহারাজ শিবচন্দ্র, দ্বিতীয় রানীর প্রথম সন্তান কুমার শম্ভুচন্দ্র, এরা প্রত্যেকেই শ্যামাসঙ্গীত রচনা করেছেন। নবদ্বীপের রাজার কুমার নরচন্দ্র, কুমার নরেশচন্দ্র, মহারাজা শ্রীশচন্দ্র, নবদ্বীপের রাজা, অর্থাৎ তারা রাজত্ব সামলেছেন, সবই কিছু করেছেন, কিন্তু তারা এদিকেও রচনা করে গেছেন সঙ্গীত। তারপরে মহারাজ নন্দকুমার, ইনি একজন কালী সাধক ছিলেন, তার গুজ্জকালী আছে, এখনও মন্দির আছে, হ্যাঁ, অজয়ের ধারে। মহারাজ নন্দকুমার একজন কালী সাধক ছিলেন। নাটোরের মহারাজা রামকৃষ্ণ, তিনি সমস্ত ত্যাগ করে সাধনায় মেতে উঠলেন, কালী সাধনায়। বর্ধমানের মহারাজ মহাদেবচন্দ্র, তিনি অবশ্য এই যে দশমহাবিদ্যা, অর্থাৎ কালী, তারা, ষোড়শী, বগলা, ছিন্নমস্তা, এই যে দশমহাবিদ্যা আছে, তার সংস্কৃতে যে তন্ত্রগুলো তিনি তার বাংলায় অনুবাদ করেছিলেন। কবিগান রচনাকারীদের মধ্যে হচ্ছেন হরি ঠাকুর, নীলু ঠাকুর, রাম বসু আর অ্যান্টনি ফিরিঙ্গি, ভোলা ময়রা, যার কথা আমরা খুব ভালো জানি, সিনেমা হয়ে গেছে। অ্যান্টনি ফিরিঙ্গি একজন পর্তুগিজ হয়েও তিনি কিন্তু শক্তি সাধনায় শ্যামা সঙ্গীতে মেতে উঠেছিলেন। টপ্পা গায়ক রামনীতি গুপ্ত বা নিধুবাবু। এছাড়া একটা অদ্ভুত কথা হচ্ছে কালী মির্জা, যিনি মালসী সঙ্গীত করতেন, কালী মির্জা, কিন্তু উনি আসলে ছিলেন কালিদাস চট্টোপাধ্যায়, ব্রাহ্মণ ছিলেন, কিন্তু মির্জা বলা হতো। ওনার আচার আচরণ, সংস্কৃতি, পোশাক আশাক সমস্ত কিছু মুসলমানদের মতন ছিল। কালী মির্জা না তিনি খ্যাত ছিলেন, কিন্তু মালসী সঙ্গীত, মালসী যেটা আমি বললাম, সেটা করতেন। কাঙাল হরিনাথ, তার একটা বিখ্যাত গান আমরা এখনও মনে রাখি। কাঙাল হরিনাথ কথা অনেকেই জানি না, ভুলে গেছি। যদি ডাকার মতো পারিতাম ডাকতে, এই গানটা কাঙাল হরিনাথের রচনা। তারপরে হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়, তৈলকনাথ সান্যাল বা চিরঞ্জীব শর্মা, ওনার বিখ্যাত গান হচ্ছে আমায় দে মা পাগল করে, এই গান। অশ্বিনী কুমার দত্ত, স্বাধীনতা সংগ্রামী বরিশালের অশ্বিনী কুমার দত্ত, তিনি কিন্তু শ্যামা সঙ্গীত রচনা করেছেন।
আর কাজী নজরুল ইসলামের কথা বললাম, তিনি জীবনের শেষ দিকে এসে শাক্ত সাধনা, শ্যামাসঙ্গীত রচনায় মনোনিবেশ করেছিলেন। তারপরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। আর যুগান্তর অনুশীলন দল যে আমাদের ছিল বাংলায়, যারা স্বদেশী বলতে আমরা দল, তারাও কিন্তু এই শাক্ত সাধনা করতেন। তারা দেবী কালিকার কাছে দীক্ষা নিতেন, তাদের বন্দে মাতরম মন্ত্র ছিল, হ্যাঁ, এবং তারা দীক্ষা নিয়ে তারা এই বিপ্লবী আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেন। এইভাবে দেখা যাচ্ছে যে শাক্ত সাহিত্যের প্রভাব আমাদের বাংলা ভাষা সাহিত্যে বিপুলভাবে ছড়িয়ে গেছে। এখন আমরা সেই ধারা ক্রমশ বেড়েই চলেছে। জানি না শাক্ত পদকর্তা সেভাবে উঠে এসেছেন কিনা জানি না, কিন্তু সেই যে সঙ্গীতের ধারা, সেই রামপ্রসাদ, কমলাকান্ত বা পরবর্তীকালে কাজী নজরুল ইসলাম, ভবা পাগলা, এদের এই যে ধারা কিন্তু এখন অব্যাহত আছে। এই যে বিপুল গবেষণা করেছেন আমাদের অধ্যাপক জাহ্নবী কুমার চক্রবর্তী মশাই, এই জন্য মানে কোনো কিছুই কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। ওনাকে আমরা শ্রদ্ধা জানাই। ওনার স্মৃতি, ওনার লেখা যেন পরবর্তী যুগেও প্রবাহমান থাকে, এটা আশা করব। আমাদের তো এখন সবারই বয়স হয়েছে, আমরা আর কতটুকু রাখতে পারবো, চর্চা করতে পারবো, এ কথা বলে আমি একজন অসাহিত্যিক, অগবেষক, কেমন একজন অপণ্ডিত লোক হয়েও এই যে সামান্য কথাটুকু বলতে পারলাম, আপনারা যে ধৈর্য ধরে শুনেছেন, এই জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, নমস্কার ও কৃতজ্ঞতা জানাই।